গল্প যখন সঙ্গী বানায়। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো, কি হয়েছে? আর তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন? কোথায় আছো তুমি? আমার কথা তুমি মন দিয়ে শোনো। হ্যাঁ, কি বলছো তুমি? শোনো নীলিমা, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তাহলে তুমি ওদের কাউকে ছাড়বে না। কি সব বলছো তুমি? আর কাদের ছাড়বো না? কি হয়েছে? তুমি কোথায় আছো? তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আমি আসছি নীলিমা, আমি আসছি, কিন্তু তাও বলছি আমার কিছু হয়ে গেলে তুমি ওদের কাউকে ছাড়বে না। সব প্রমাণ আমি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দি ফিকশন হরর স্টোরিজ। আজ তোমাদের জন্য থাকছে লেখিকা মৌরুই দাসের কলমে ডিটেকটিভ ইরা ভট্টাচার্য সিরিজের একটি গোয়েন্দা গল্প। এটি ইরা সিরিজের প্রথম গল্প। আজকের গল্পে কতকের ভূমিকায় থাকছে সৌরভ। গল্পের সূত্রধর আমি তনয় ঘোষ। তাহলে শুনতে থাকো আমাদের আজকের বিশেষ নিবেদন, লেখিকা মৌরুই দাসের কলমে ডিটেকটিভ ইরা ভট্টাচার্য সিরিজের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আসবে আগামীকাল সন্ধ্যে 6টায়। আমরা এই মাস থেকে একটা নতুন উদ্যোগ শুরু করেছিলাম, আর সেটা হলো গল্পে কিছু প্রশ্ন থাকবে। তাই আগের গল্পে যারা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নামগুলি হল চন্দ্রা রায়, অদিতি দাস, অন্তিকা মাঝি, তনুশ্রী পাত্র, মুজফফর ক্যানিং, রত্না সিনহা, কর্মকার, জয়শ্রী ভট্টাচার্য। আর আজকের প্রশ্ন হলো, যে স্কুটিকে ঘিরে এই গল্পের শুরু, সেই স্কুটিটি কার ছিল? আরেকবার বলছি, যে স্কুটিকে ঘিরে এই গল্পের শুরু, সেই স্কুটিটি কার ছিল? এই গল্পের সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পের প্রথমে এবং শেষে বলবো। তাই ঝটপট কমেন্ট করে এই প্রশ্নের উত্তর তোমরা আমাদের কমেন্ট বক্সে দিতে পারো। আমরা সব সময় তোমাদের কমেন্ট দেখি, আর গল্পের ব্যাপারেও তোমাদের মূল্যবান মতামত দেবে। তোমাদের মন্তব্য আমাদের জানা খুব দরকার। তাই আর বেশি কথা নয়, তাহলে শুরু হচ্ছে ক্রাইম নেভার ফেস গল্পটি। শুনছেন, দোকানের মালিক কি এখন দোকানে আছে? কেন স্যার? আপনি আমাদের বলুন আপনার কি লাগবে, আমরা আপনাকে তাই দেখাবো। কিন্তু আমার দোকানের মালিকের সাথেই দরকার ছিল, আপনি ওনাকে একটু ডেকে দিন। দেখুন স্যার, উনি তো এইভাবে সবার সাথে দেখা করেন না, তাহলে আর আমাদের কেন কাজে রেখেছেন? আপনি বলুন না আপনার কিরকম গয়না লাগবে, আমরা আপনাকে বেস্ট জিনিসটা দেখাবো। আমাদের দোকানের চেয়ে ভালো গহনা আর কোথাও পাবেন না এই রাজ্যে। আমি জানি বলেই তো এখানে এসেছি, আমার হাতে বেশি সময় নেই। মালিককে তাড়াতাড়ি এখানে আসতে বলুন, আমি যা কথা বলার ওনাকেই বলবো। এই বলে সেই ব্যক্তি দোকানের একটা চেয়ারে বসে রইলেন। মহিলা রিসেপশনিস্ট এতে ভারী অবাক হলেন। পাশের একজন মহিলা রিসেপশনিস্ট ইশারায় জিজ্ঞাসা করল, কি হয়েছে? প্রথম মহিলা রিসেপশনিস্ট সেখান থেকে বেরিয়ে দ্বিতীয় মহিলার কাছে গিয়ে সব কথা বলে। তখন সে বলে, ভেতর থেকে একবার ঘুরে এসো, তাড়াতাড়ি আসবে না, একটু দেরি করে আসবে। তারপর ওনাকে বলবে যে স্যার এখন ব্যস্ত আছেন, দেখা করতে পারবেন না। দেখবে উনিও হাল ছেড়ে দিয়ে চলে যাবেন। না হলে তোমাকে বলবে ওনার কি লাগবে। যত সব পাবলিক এমন হাবভাব যেন মিনিস্টার। যাও, যা বললাম তাই করো। এদের সাথে তর্ক করে কোনো লাভ হবে না, তাই বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। যাও। দ্বিতীয় মহিলা রিসেপশনিস্টের কথা মতো প্রথম মহিলা রিসেপশনিস্ট তাই করল। কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে এসে তাই বলল। সব শুনে সেই ব্যক্তি বলল, দেখুন, আমারও সময়ের দাম আছে, আমি কোনো ফালতু লোক না, আমারও বড় ব্যবসা আছে। আমি একজন বিল্ডার, শহরের কত শত হোটেল, রেস্টুরেন্ট, ফ্ল্যাট, বাড়ি তৈরি করেছি। আমি এখানে একটা জরুরি কাজে এসেছিলাম। ঠিক আছে, আপনাদের নিজেদের গাফিলতির জন্যই এত বড় সুযোগটা আপনারা হারালেন।
কথাগুলো বলেই ব্যক্তিটি চলে যাচ্ছিলেন। এমন সময় দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন একজন বছর 60-এর ব্যক্তি। সবাই ওনাকে দেখে গুড মর্নিং বলল। সেই শুনে পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বলে উঠলেন, আপনি কি এই দোকানের মালিক? কথাটি শুনে সেই ব্যক্তি একটু অবাক হলেন। একজন মহিলা রিসেপশনিস্টের দিকে তাকালেন, বোঝার চেষ্টা করলেন কিছু গন্ডগোল হয়েছে কিনা। সামাল দেওয়ার জন্য সামনে এগিয়ে এসে সেই ব্যক্তি বললেন, কিছু অসুবিধা হয়েছে? আগে আপনি বলুন, আপনি কি এই দোকানের মালিক? ব্যক্তিটির উদ্দেশ্য কি তাই জানার জন্য তখন তিনি শান্ত গলায় বললেন, হ্যাঁ, আমি এই দোকানের মালিক। কি হয়েছে বলুন, কিছু কি গন্ডগোল হয়েছে? আচ্ছা, কোনো কি জিনিস আপনার পছন্দ হয়নি? আসুন, আমি দেখছি ব্যাপারটা। না, আমি এখানে কোনো জিনিস দেখতে আসিনি। এরপর সবারই বেশ সন্দেহ হয়, কোনো ডাকাত নয় তো। সবাই বেশ ভয় পেল। সকলের মুখে সেই ভয়ের ছাপ স্পষ্ট। তাই দেখে সেই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি বললেন, আরে ধুর, আমি কোনো ডাকাত না, আমি একজন সাধারণ মানুষ। আমাকে ভয় পাওয়ার দরকার নেই। আমি একটা জিনিস আপনাদের দেখাতে এসেছি, বলতে পারেন বিক্রিও করতে এসেছি। কি বিক্রি করতে এসেছেন? দেখাচ্ছি, তবে আমি একটু আলাদা কথা বলতে চাইছিলাম। না না, আপনি এখানেই বলতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সে তো আমি জানি, কিন্তু খুবই দামি জিনিস তো, তাই আর কি একটু আলাদা কথা বলতে চাইছিলাম। আচ্ছা বেশ, আপনি যখন বলছেন তখন এখানেই দেখাচ্ছি, একটু দাঁড়ান। এরপর সেই ব্যক্তি চারিদিকে ভালো করে দেখে পকেট থেকে একটা ছোট্ট জিনিস বের করল। দোকানের মালিক তা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না। জিনিসটা দেখে কিছুক্ষণ চুপ করে রইলেন। তাই দেখে সেই ব্যক্তি বললেন, কি হলো, একেবারে চক্ষু ছানা বড়া হয়ে গেল যে আপনার? আমি বুঝতে পারছি এই রকম সলিড হিরে আপনি এর আগে হয়তো দেখেননি। আমি জানতাম একমাত্র আসল জহুরই তো আসল জিনিস চিনতে পারে। ওই জন্যই তো আমি সবাইকে এই জিনিস দেখাতে চাইছিলাম না। এবারে বুঝতে পারছেন তো আমি আলাদা করে কেন কথা বলতে চাইছিলাম? এবার আপনি বলুন, আপনি কি নেবেন? দেখুন, আমি এক কথার মালিক, যা দাম বলবো তাই কিন্তু দিতে হবে। এইরকম খাঁটি জিনিস আপনি আর দুটো পাবেন না। বলুন বলুন, তাড়াতাড়ি বলুন, আমার হাতে কিন্তু বেশি সময় নেই। আপনি না নিলে আমাকে অন্য কোথাও যেতে হবে। যদিও আমি জানি এই শহরে কি এই রাজ্যে আপনাদের থেকে আর বড় কোনো দোকানই নেই, তাই তো আপনাদের দোকানেই আগে এলাম। এরকম হিরে কি আপনার কাছে একটাই আছে? না না, আমার কাছে আরো 9টা আছে। সবকটা কি এখন আপনার কাছেই আছে? না। কোথায় আছে তাহলে? আমার লোকেদের কাছে আছে, আপনি নিতে চাইলে তাদের আনতে বলবো বাকি হিরেগুলো। আপনি তাহলে বাকি হিরেগুলোকেও আনতে বলুন, আমরাই নেব। আমি জানতাম এইরকম জিনিস আপনারা হাতছাড়া করবেন না, কিন্তু তার আগে বলুন কিরকম দাম দেবেন এই সব কটি হিরের? আপনি যা চাইবেন তাই দেওয়া হবে, কেমন? আরে এ তো দারুণ খবর। আচ্ছা, আমি বাকি হিরেগুলো আনতে বলছি। এরপর সেই ব্যক্তি তার লোকেদের ফোন করে ডাকে। সকলে আসে। দোকানের মালিক বললেন, তাহলে চলুন আমার কেবিনে, সেখানে বসেই না হয় বাকি কথা হবে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। দেখেছেন, এতক্ষণ ধরে কথা বলছি আর আপনার নামটাই জানা হয়নি। আপনার নামটা যদি বলেন তাহলে কথা বলতেও সুবিধা হয় আর কি। হ্যাঁ নিশ্চয়ই, আমার নাম মলয় ভট্টাচার্য, আর আপনার নাম তো পরিমল সাঁতরা, তাই তো? আমি আপনাকে না চিনলেও দোকানের মালিকের নাম আমি জানি, তাই বললাম। আচ্ছা বেশ, চলুন তবে। কেবিনের মধ্যে নিয়ে গিয়ে পরিমল বাবু মলয় বাবুকে বসতে বললেন। চেয়ার টেনে উনি বসলেন আর বাকি লোকেদের পরিমল বাবু বসতে বললেন। তাদের মধ্যে একজন কর্মচারী বলে উঠল, না না, আমরা দাঁড়িয়েই আছি, আমাদের কোনো অসুবিধা নেই। আসলে আমরা কর্মচারী মানুষ, বাবুদের পাশে আমাদের ঠিক মানায় না। আপনারা কাজ মিটিয়ে নিন, আমরাও তাহলে চলে যাব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তবে কর্মচারী হলেও তোমাদের বাবু তোমাদেরকে অনেকই ভরসা করেন, না হলে এত মূল্যবান জিনিস তোমাদের কাছে রাখতো না। কথাটি শুনেই তারা যেন আকাশ থেকে পড়ল। বোঝার চেষ্টা করল গহনা দোকানের মালিক তাদের কি বলতে চাইছে। পরিমল বাবু তখন বলে উঠলেন, তাহলে জিনিসগুলো বের করো, সবগুলো দেখি, তারপরেই না হয় এর দাম ঠিক করব। পরিমল বাবু কি বলছেন কর্মচারীরা কিছুই বুঝতে পারছে না। তারা একে অপরের দিকে মুখ চাওয়াচাই করতে লাগলো। মলয় বাবু তখন বলে উঠলেন,
আসলে সবাইকে তো আর বিশ্বাস করা যায় না। আপনি যখন জানতে চাইলেন যে সব হিরেগুলো আমার কাছে আছে কিনা, তখন আমার একটু ভয় হলো। আমি একা দোকানের মধ্যে, আমার কাছ থেকে ওই জিনিসগুলো আপনারা নিয়ে নিতেও পারেন। দেখুন, আমি আপনাদের অপমান করতে চাইছি না, কিন্তু এমনটা তো হতেই পারতো। তাই মনে মনে ভাবলাম আমার একাই সব জিনিস নিয়ে কাজ করাটা ঠিক হবে না, আমার সাথেও কিছু লোকের দরকার। তাই তখন বলেছি জিনিসগুলো আমার কাছে নেই। হ্যাঁ, তবে জিনিসগুলো আমার কাছেই আছে, চাইলে আমি দেখাতে পারি। পরিমলবাবু বুঝতে পারলেন মলয়বাবু লোকটি মোটেও সাদাসিধে মানুষ নন। তবে মনের কথা মনের মধ্যেই পুষে রেখে বললেন, না না, ঠিক আছে, তাহলে জিনিসগুলো এবার দেখান। মলয়বাবু নিজের ব্যাগ থেকে একটা কালো রঙের থলি বের করে সব কটা হিরে কাঁচের টেবিলের ওপর রাখলেন। তার মধ্যে একটা হিরে পরিমলবাবু হাতে তুলে নিয়ে দেখতে শুরু করলেন। মলয়বাবু বললেন, একদম খাঁটি জিনিস আছে, এই রকম জিনিস আপনি আর কোথাও পাবেন না। সে তো জানি। এই ব্যাপারে আমার থেকে ভালো আর কেই বা জানবে বলুন দেখিনি? নিজের জিনিস আর নিজে চিনতে পারবো না? কথাটি শুনে মলয়বাবু একটু অবাক হলেন, জিজ্ঞাসা করলেন, বুঝতে পারলাম না, আপনি কি বলতে চাইছেন? এমন সময় কেবিনের দরজা ঠেলে প্রবেশ করল কয়েকজন পুলিশ। তাদের দেখে মলয়বাবু এবং তার লোকজনেরা খুবই অবাক। বেশ একটু ঘাবড়ে গিয়ে মলয়বাবু জিজ্ঞাসা করলেন, পুলিশ পুলিশ এখানে কেন? আমার দোকানের জিনিস চুরির অপরাধে আপনাদেরকে গ্রেফতার করতে এসেছে। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট, মলয়বাবু। দরজার দিকে তাকিয়ে মলয়বাবু বলে উঠলেন, এ কি বিক্রম, তুমি এখানে? আপনারা কি দুজন দুজনকে চেনেন? হ্যাঁ, উনি আমার হবু শ্বশুর মশাই। ওনার একমাত্র মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে। তাহলে বলবো এক্ষুনি সেই বিয়ে ভেঙে দিতে। এমন চোর শ্বশুরের মেয়েকে বিয়ে না করাই মঙ্গলজনক। দেখুন পরিমলবাবু, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি একজন পুলিশ অফিসার, আর আমি আমার ডিউটিটাই করতে এসেছি। এখানে উনি আমার কেউ নন এবং আমিও ওনার কেউ নই। তাই এই সব কথা আপনার না বলাই উচিত। হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন। ঠিক আছে, আমি ওই ব্যাপারে কিছুই বলছি না, কিন্তু তাও আমি আপনাকে একবার সাবধান করে দিলাম। এরকম ফ্যামিলির মেয়েরা কেমন হবে তা তো ভগবানই জানে। দেখুন, আপনি কিন্তু এবার খুবই বাড়াবাড়ি করছেন। আপনি আমার পরিবার সম্বন্ধে কিছুই না জেনে যা নয় তাই বলেই যাচ্ছেন। আর এইসবের মানে কি? হ্যাঁ, আমি আমার জিনিস বিক্রি করতে এসেছি, এখানে চুরির প্রশ্ন উঠেছে কিভাবে? আমি কি চুরি করেছি? দেখুন মলয়বাবু, আপনার যথেষ্টই বয়স হয়েছে, তাই আর মিথ্যে কথা বলবেন না। এই হিরেগুলো কি সত্যিই আপনার? আপনি কি সত্যি কথা বলছেন? হ্যাঁ, হিরেগুলো আমার। কেন, কি হয়েছে? আগে না মলয়বাবু, এই হিরেগুলো আপনার না। কথাটি শুনে মলয়বাবু যেন একটু ঘামতে শুরু করলেন। মনের মধ্যে বেশ ভয়ও পাচ্ছেন, তবে সেটা কাউকে বুঝতে না দিয়ে বললেন, মানে কি বলছেন আপনি? এই হিরেগুলো আমার দোকানের। মাস 6 আগে হিরেগুলো আমার দোকান থেকে চুরি হয়ে গিয়েছিল। পুলিশকেও জানিয়েছিলাম ব্যাপারটা, কিন্তু চোর ধরা পড়েনি। সিসিটিভি ক্যামেরায়ও কিছু ধরা পড়েনি। কেউ হয়তো ইচ্ছা করে সিসিটিভি ক্যামেরা অচল করে দিয়েছিল। আর এটাও আমার সন্দেহ যে এই ঘটনায় আমার দোকানের কোনো কর্মচারী যুক্ত ছিল, না হলে এত বড় একটা চুরি করা কারোর পক্ষেই সম্ভব ছিল না। কিন্তু আমার হাতে কোনো প্রমাণ নেই, তাই কাউকেই কিছু বলতে পারিনি। তবে আজ আমি জিনিসগুলো দেখেই বুঝতে পারলাম, নিজে যদি সঠিক হই তাহলে নিজের জিনিস নিজের কাছেই ফিরে আসবে। না হলে বলুন না, শহরে এত দোকান থাকতে আপনি সেই আমার দোকানে এসেছেন জিনিসগুলোকে বিক্রি করতে। আর হিরেগুলো যে এই দোকানে তার প্রমাণ লাগবে। এই নিন সমস্ত কাগজপত্র, আমার কাছে এখনো আছে। না না, এইসব মিথ্যে, এই হিরে আমার। আচ্ছা তাহলে আপনিই বলুন, এই হিরেগুলো আপনি কোথা থেকে কিনেছেন? মলয়বাবু চুপ করে গেলেন, কিছু বলতেই পারছেন না। তখন পরিমল বাবু বললেন, এই হিরে বতসোয়ানাতে পাওয়া যায়। রাশিয়া বিশ্বের সেনামানের হিরে এবং সব থেকে বড় হিরে উৎপাদনকারী দেশ হলেও বতসোয়ানা একটি ছোট্ট দেশ। একে দ্বিতীয় বৃহত্তম হিরে উৎপাদনকারী দেশ বলে। এখানেও বড় ও মূল্যবান হিরে পাওয়া যায়। আমি সেখান থেকে এই হিরে কিনেছিলাম। এই যে তার সমস্ত কাগজপত্র। এবার এই হিরে যদি আপনি কিনে থাকেন তাহলে তার প্রমাণ দিন। প্রমাণগুলো না হয় আপনার হবু জামাই যাচাই করবেন। কি বলেন বিক্রমবাবু? সেদিক দিয়ে আপনি কোনো রকম গাফিলতি করবেন না আশা করি। ইন্সপেক্টর বিক্রম এবার মলয়বাবুর দিকে তাকালেন। মলয়বাবু কিছু বলছেন না দেখে ইন্সপেক্টর বিক্রম নিজেই বলে উঠল,
কি হলো মলয়বাবু, আপনি কিছু বলুন। দেখুন, এইভাবে চুপ করে থাকলে সমস্যা কিন্তু বাড়বে, তখন আমি কিন্তু আর কিছুই করতে পারবো না। হিরেগুলো যদি আপনারই হয়ে থাকে তাহলে তার প্রমাণ দেখান। বাবা, তুমিও আমাকে সন্দেহ করছো? আমি তো বলছি হিরেগুলো আমার। তাহলে প্রমাণ দেখান। আমি বলছি কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কি হলো, প্রমাণটা দেখান। কাগজপত্র কোথায় আছে? বাড়িতে? আমি ইরাকে ফোন করে দিচ্ছি। না না, ওকে জানানোর দরকার নেই। কেন? আসলে ও কিছু জানে না। তাহলে আন্টি জানেন নিশ্চয়? না, সেও কিছু জানে না। কি অদ্ভুত ব্যাপার স্যাপার বলুন তো। বাড়ির কাউকে কিছু না জানিয়ে এত দামি সব জিনিস কিনেছেন, তার উপর কিনেছেন যখন, তখন তাহলে বিক্রি করছেনই বা কেন? আচ্ছা মলয়বাবু, হিরেগুলো আপনি কিভাবে কিনলেন সেটা বলুন, আর কোথা থেকেই বা কিনেছেন একটু যদি বলতেন তাহলে খুবই ভালো হতো। দেখুন, আমারও তো ভুল হতেই পারে, তাই না? আপনি বরং সবটা খুলেই বলুন। মলয়বাবু কি বলবেন সেটাই খুঁজে পেলেন না। চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বিক্রম বলে উঠল, দেখুন মলয়বাবু, আর বেশি সময় আমি দিতে পারবো না, আমাদের আরো অনেক কাজ রয়েছে। আপনি সত্যি করে বলুন যে হিরেগুলো আপনি কোথা থেকে কিনেছেন, কাগজপত্র দেখান, ঝামেলাটা মেটান। মলয়বাবু তখনও চুপ। মলয়বাবু, আপনি কিছু না বললে কিন্তু আমরা ধরেই নেব যে আপনি একেবারেই মিথ্যে কথা বলছেন, তখন কিন্তু আমাদের অন্য রাস্তা দেখতে হবে। সময় আমাদের হাতে একেবারেই নেই, বলুন বলছি। হ্যাঁ, হিরেগুলো আমার না। এই তো, এতক্ষণে আপনি সত্যি কথা বলেছেন। তাহলে বলে ফেলুন তো, হিরেগুলো আপনি কোথায় আর কার কাছে পেয়েছেন? হিরেগুলো আপনি চুরি করেননি এটা নিশ্চিত, কিন্তু চুরিটা হয়তো আপনি কাউকে দিয়ে করিয়েছেন। পরিমলবাবু, আপনি একটু চুপ করুন, আমাদের জিজ্ঞাসাবাদ করতে দিন। হ্যাঁ হ্যাঁ, করুন করুন। এতক্ষণ পর যে উনি সত্যি কথা বলেছেন এটাই অনেক। তবে আমি ভাবছি ওনার কি স্মৃতিশক্তি দুর্বল? না হলে ভাবুন তো, যে দোকানের হিরে সেই দোকানে উনি বিক্রি করতে এসেছেন, ভাবা যায়? কথাগুলো বলেই হো হো করে হেসে উঠলেন পরিমলবাবু। নিজেকে সামলে নিয়ে চুপ করে মলয়বাবুর দিকে তাকিয়ে রইলেন। তখন বিক্রম জিজ্ঞাসা করল, হিরেগুলো আপনার না হলে আপনি কিভাবে পেলেন? আমি বলতে পারবো না। কি করে বলবেন? নিজের মুখে নিজের চুরি করার ইচ্ছা কি কেউ আর বলতে পারে? একটু চুপ করুন, আমি জিজ্ঞাসা করছি তো। আপনি আর একটাও কথা বলবেন না। মলয়বাবু, আপনি কি সত্যিটা বলবেন? দেখো বিক্রম, সরি, আমি এখানে একজন পুলিশ অফিসার, তাই। হ্যাঁ, সে তো ঠিকই। দেখুন স্যার, আমি ও কথা বলতে পারবো না। ওয়েল, তাহলে কিন্তু এবার আপনাকে আমাদের সাথে যেতে হবে। হিরেগুলো আপাতত পুলিশ কাস্টাডিতেই থাকবে, আসল সত্যি সামনে না আসা পর্যন্ত। পরিমলবাবু, আপনার যা কিছু কাগজপত্র রয়েছে সেগুলো থানায় জমা করবে, পুলিশ সেগুলো যাচাই করবে। মলয়বাবু, যেহেতু কোনো প্রমাণ দিতে পারছে না, তাই ওনাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে। আগামী 7 দিনের মধ্যে তিনি যদি কোনো প্রমাণ দেখাতে পারে তাহলে ভালো, আর যদি না দেখাতে পারে তাহলে হিরেগুলো আপনি পেয়ে যাবেন। মানে মানে কি এইসবের? দেখুন পরিমলবাবু, হিরেগুলো যে আপনার সেটা এখনো প্রমাণ হয়নি, কিন্তু সেটা প্রমাণিত করুন, এই যে সমস্ত কাগজপত্র। হ্যাঁ, সে তো করবই, কিন্তু যতক্ষণ না দোষ প্রমাণিত হচ্ছে ততক্ষণ আমরা মলয়বাবুকে গ্রেফতার করতে পারবো না। হিরেগুলো যে আপনার এই কথা প্রমাণিত হয়ে গেলে মলয়বাবুকে আমরা গ্রেফতার করব। আর সেই সুযোগে যদি উনি পালিয়ে যান তখন কি হবে? উনি কোথাও যাবেন না, সেই গ্যারান্টি আমার। অপরাধীকে শাস্তি আমি দেবই। আপনাকে বিশ্বাস করা যায়? ডিপার্টমেন্টে খোঁজ নেই, তাহলেই জানতে পারবেন ইন্সপেক্টর বিক্রম চ্যাটার্জি আসলে কেমন মানুষ। আজ চলি, তবে আগামী 7 দিনের মধ্যে আসল সত্য কিন্তু আমি সামনে আনবই। এরপর মলয়বাবু দোকান থেকে বেরিয়ে রাস্তার ধারে এসে দাঁড়ায়। বিক্রম বেরিয়ে এলে বলে, চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। না, তার কোনো দরকার নেই, আমি নিজেই চলে যেতে পারবো। রতন, চলো আমার সাথে, আর বাকিরা আজ বাড়িতে যাও, আজ কাজ বন্ধ, যা হবে সব কালকে। এরপর মলয়বাবু চলে গেলেন। বিক্রম মলয়বাবুর যাওয়ার দিকে তাকিয়ে রইল। ওদিকে মলয়বাবু বাড়ি ফিরে এলে ওনার স্ত্রী রত্না দেবী বলে উঠলেন, কি ব্যাপার, তুমি আজ এই সময় বাড়িতে? শরীর খারাপ? না, কিছু হয়নি, এমনিই বাড়ি এলাম। আমি নিজের ঘরে যাচ্ছি, কেউ আমাকে বিরক্ত করবে না। কি হয়েছে, এভাবে কথা বলছো কেন? বললাম তো কিছু হয়নি। আমি বলছি আন্টি।
পেছন ফিরে দেখল বিক্রম দাঁড়িয়ে আছে। মলয়বাবু বলে উঠলেন, তুমি এখানে কি করছো? আমি এই বাড়ি থেকে আসতে পারি না। যখন তখন যাওয়া আসা আমি পছন্দ করি না। রত্না দেবী ভারী অবাক হলেন মলয়বাবুর কথায়। বললেন, তুমি কিভাবে কথা বলছো বিক্রমের সাথে? ও তো এই বাড়ির হবু জামাই। হবু জামাই এখনো হয়ে যায়নি, আর ভবিষ্যতে জামাই হবে সেই ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারছি না। কেন? আমার অপরাধ কোথায়? আমি আমার ডিউটি পালন করেছি, এটাই কি আমার অন্যায়? কি হয়েছে বিক্রম? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে কিছু বুঝতে হবে না, তুমি ভেতরে যাও, আর তুমি এখন আসতে পারো। দেখুন আঙ্কেল। আঙ্কেল? কে আঙ্কেল? তখন মনে পড়েনি আমি তোমার কে হই? আঙ্কেল, আমি কিন্তু তখন আমার ডিউটিটাই পালন করেছিলাম। সেখানে আমি কারোর কেউ নই, সেখানে আমি একজন জাস্ট পুলিশ অফিসার। আমাকে আমার দায়িত্ব পালন করতেই হবে। আপনাকে যদি আমি দুঃখ দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু আঙ্কেল আপনি সত্যি কথা না বললে সবাই কিন্তু আপনাকে ভুল বুঝবে। সে পরে ব্যাপার পরে ভেবে দেখা যাবে, তুমি এখন যাও। আন্টি, আপনি আঙ্কেলকে একটু বোঝান। আমি তো বুঝতেই পারছি না তোমরা কি নিয়ে কথা বলছো। আমি বলছি। বললাম তো তোমাকে কিছু বলতে হবে না। আঙ্কেল, আপনি সত্যি কথা না বললে এই কথা কিন্তু আর কিছুদিনের মধ্যেই সবাই জেনে যাবে। তখন কিন্তু আপনি চাইলেও আর কিছুই করতে পারবেন না, আর আমিও তখন কিন্তু আর কিছুই করতে পারবো না। তোমাকে কিছু করতে হবে না, অনেক করেছো তুমি, এবার আসতে পারো। ইরা হলো মলয় আর রত্না দেবীর একমাত্র মেয়ে। পেশায় একজন ডিটেকটিভ। নিজের ঘরে বসে তারই কাজ করছিল। বাইরে চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে আসে। বসার ঘরে বিক্রম আর তার বাবা মা দাঁড়িয়ে আছে। তাদের মুখ দেখেই বুঝতে পারছে বেশ জটিল কোনো কেস। জিজ্ঞাসা করে, কি হয়েছে? এত চিৎকার কিসের? কেউ কোনো কথা বলছে না দেখে ইরা আবার সকলকে প্রশ্ন করে, আরে কি হয়েছে? এত চিৎকার কেন? তখন বিক্রম কিছু বলতেই যাবে, তখন মলয়বাবু বলে উঠলেন, কিছু হয়নি ইরা, তুই ঘরে যা। আর তোমাকে না বললাম এখন তুমি যাও? আমার কথা কি তুমি শুনতে পাওনি? ইরা তার বাবার ব্যবহারে খুবই অবাক হয়। এবার বেশ কড়া গলায় জিজ্ঞাসা করল, কি হয়েছে আমাকে কেউ বলবে? মা, তুমি বলো তো। আমি তো নিজেই কিছু জানি না। তখন থেকে আমিও জিজ্ঞাসা করে চলেছি কি হয়েছে, কিন্তু কেউ কিচ্ছু বলছে না। বাবা, তুমি কি বলবে কি হয়েছে? বললাম তো বিশেষ কিছু হয়নি, তোকে সেসব নিয়ে ভাবতে হবে না। আঙ্কেল, ব্যাপারটা কিন্তু খুবই সিরিয়াস। এখন বলছেন না ঠিক আছে, কিন্তু সবটা হাতের বাইরে বেরিয়ে গেলে তখন কিন্তু আর কিছুই করার থাকবে না। এমন কথা শুনে রত্না দেবী মনে মনে ভাবলেন হয়তো মলয়বাবুর কোনো বড়সড় রোগ হয়ে গেছে। সেই কারণেই হয়তো উনি কাউকে কিছু বলতে চাইছেন না। সে কথা মনে করতেই রত্না দেবীর চোখে জল চলে আসে, আর কাঁদতে কাঁদতেই বলে উঠলেন, হ্যাঁ গো, কি হয়েছে তোমার? তোমার কি কিছু হয়েছে? এই হয়েছে আরেক চালা, কিছু না জেনেই মরা কান্না জুড়ে দেবে। বলি আমার কিছু হয়নি, আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি। ও, তাহলে বিক্রম কিসের কথা বলছে গো? সে নিয়ে জানতে হবে না। অনেকক্ষণ ধরে শুনছি এসব বাজে কথা, আসল কথা কেউ বলছে না। বিক্রম, তুমি বলো তো কি হয়েছে? বিক্রম আবার যখনই কিছু বলতে যায়, মলয়বাবু ধমকে বারণ করতে গেলে ইরা চোখ তুলে তার বাবার দিকে তাকায়, আর তাতেই মলয়বাবু একেবারেই চুপ করে যান, কারণ একমাত্র উনি ওনার মেয়েকেই ভয় পান। বিক্রম দোকানের সব ঘটনা খুলে বলে। সব শুনে ইরা বলে উঠল, এইসব কি বাবা? হিরে তোমার কাছে কিভাবে এলো? আমাকে একটু বলো তো তুমি। মলয়বাবু আবার চুপ। তাই দেখে ইরা বলে উঠল, বাবা, তুমি যে চুরি করনি সে কথা আমরা জানি, কিন্তু বাকিরা তো সেটা বিশ্বাস করবে না। লোকে তোমাকেই চোর বলবে, আর এটা তুমি নিশ্চয়ই চাও না। এতদিনের তোমার অর্জন করার সম্মান তোমার একটা ভুলের জন্য সব শেষ হয়ে যাবে। এটা কি খুব সুখের হবে তোমার জন্য, আমাদের জন্য? সত্যিটা আমাদের বলো তুমি। আমার কথা তোমাদের বিশ্বাস হবে? কেন হবে না? তুমি বলো তো, কেউ তোমাকে দিয়েছে? না। তাহলে বলছি, আজ থেকে 4-5 দিন আগের কথা। আমি তখন সাইটে ছিলাম, নতুন ফ্ল্যাট তৈরির কাজ চলছে, সেখানেই গিয়েছিলাম কাজ দেখতে।
সেখানে গিয়ে কিরে তাড়াতাড়ি কাজ শুরু কর, 6 মাসের মধ্যে ফ্ল্যাটটা তৈরি করতে হবে, মনে আছে তো? এত ঢিলেমি করে কাজ করলে তো কাজ হয়ে যাবে। তাহলে চল তাড়াতাড়ি হাত চালা। বাবু, মনে হচ্ছে এখানে কিছু একটা আছে। কি আছে? জানি না বাবু। দেখ দেখ, ভালো করে দেখ কি আছে। দেখছি বাবু। এরপর আরো কিছুটা নিচের দিকে মাটি খোঁড়ার পর একটা হ্যান্ডেলের মতন কিছু একটা বেরিয়ে এলো। সবার বেশ সন্দেহ হলো। আমি বললাম, কি হলো রে? বাবু, মনে হচ্ছে কোনো স্কুটি আছে মাটির নিচে। কি বলছিস রে? আচ্ছা, মাটিটা ভালো করে আর একটু খোঁড়তো, তারপর দেখ কি বের হয়। আচ্ছা ঠিক আছে বাবু। এরপর কর্মচারীরা ভালো করে মাটি খুঁড়তে লাগলো। বেশ অনেকটা মাটি খোঁড়ার পর সত্যি সত্যি একটা স্কুটি বেরিয়ে এলো। স্কুটিটার অবস্থা খুবই খারাপ, তবে নাম্বার প্লেটটা এখনো অক্ষত আছে। কর্মচারীদের স্কুটিটা ভালো করে পরিষ্কার করে উপরে তুলে আনতে বললাম। স্কুটিটা মাটির উপরে তুলে আনার পর ভালো করে স্কুটিটা দেখে আমি বললাম, এটা কি রে? স্কুটি বটে বাবু। সে তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এটা এখানে এলো কিভাবে? কে রাখলো? কার স্কুটি? বাবু, আমার কিন্তু অন্যরকম মনে হচ্ছে। অন্যরকম বলতে? মানে বাবু, এটা কিন্তু কোনো চুরি স্কুটিও হতে পারে, আবার এটাও হতে পারে এই স্কুটির জন্য কেউ মারা গেছে। প্রমাণ লোপাটের জন্য স্কুটিটাকে কেউ এখানে পুঁতে দিয়ে গেছে। সেরকম হলে তো স্কুটিটা পুড়িয়ে ফেলতে পারতো, কিন্তু স্কুটিটা অক্ষত অবস্থায় মাটিতে পুঁতে দিয়েছে। আমার কিন্তু এইরকম মনে হচ্ছে না। স্কুটিটা ভালো করে চেক কর, দেখ কিছু পাওয়া যায় কিনা। মানে বাবু, ছোট মুখে বড় কথা বলছি। মানে আমার কিন্তু বাবু খুব ভয় করছে। মানে আমরা আবার কোনো কিছুতে ফেঁসে টেসে যাব না তো? ফেঁসে যাবি মানে? মানে বাবু, আমরা তো জানি না স্কুটিটা কার, এখানে কেন। এরপর যদি কোনো গন্ডগোল হয় তখন আমাদের কি হবে বাবু? তার থেকে বরং আমরা একটা থানায় ফোন করি, না হয় আপনি থানায় ফোন করুন, তারাই এসে এসব দেখুক। তোদের সবেতেই ভয়। শোন, এখানে আশেপাশে তুই কাউকে দেখতে পাচ্ছিস? এই সকালবেলা তো এদিক দিয়ে কেউ আসে না, বুঝলি? তাই মাটির নিচে যে স্কুটি বের হয়েছে সে কথা অন্য কেউ কিভাবে জানবে? আমাদের মধ্যে যদি কেউ এই ব্যাপারে কাউকে কিছু কথা না বলে তাহলে অন্য কেউ জানবে কিভাবে? তাই বেশি চিন্তা করতে হবে না, দেখ স্কুটির ভেতরে কিছু আছে কিনা। এরপর আমার কথায় কর্মচারীরা স্কুটির ভেতর খুব ভালো করে চেক করতে লাগলো, কিন্তু কিছুই পেল না। আমারও তখন মনে হলো সত্যি সত্যি এই স্কুটি কোনো খারাপ কাজের জন্য ব্যবহৃত হয়েছিল কি। বাইপাসের ধারে ওই জমিটা আমি বেশ কয়েক বছর আগে কিনেছিলাম, তারপর থেকে ফাঁকায় পড়েছিল। আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, সেই সুযোগে কেউ এই স্কুটি মাটির মধ্যে পুঁতে দিয়ে রেখে যায়নি তো? তখন একজন কর্মচারী বলল, বাবু, স্কুটিটা তো আমরা হাত দিয়েছি, আমরা আবার ফেঁসে যাব না তো কোনো রকম ভাবে? আরে কি করে ফাঁসবি? এখানে আশেপাশে কি আর কাউকে দেখতে পাচ্ছিস? আমরাই তো আছি। আমরা যদি কাউকে না কিছু বলি তাহলে লোকে জানবে কি করে? আচ্ছা, এক কাজ কর, ভালো করে আরো একবার চেক করে দেখ কিছু পাস কিনা। আচ্ছা বাবু, আমরা দেখছি ভালো করে। এরপর স্কুটিটা সব কর্মচারীরা খুব ভালো করে দেখতে লাগলো। সিটের এপাশ ওপাশ ভালো করে দেখলো, তেমন কিছুই পেল না। গাড়ির চাবি ছিল না, তাই আমি বললাম, সিটের তলাটা ভালো করে চেক কর, যদি কিছু থাকে। বাবু, সিটটা তোলা যাচ্ছে না, মনে হয় চাবি ছাড়া এই সিটটা খোলা কিছুতেই যাবে না। তাহলে কেটে ফেল, এই স্কুটি তো আর কেউ নিতে আসবে বলে মনে হয় না। সিটটা ছিঁড়ে দেখ, কিছু পাওয়া যায় তো। এরপর একটা বড় রড দিয়ে সিটটা ছিঁড়ে ফেললো, কিন্তু সিটের ভিতরে কিছুই ছিল না। তবে সিটের নিচে একটা কালো ব্যাগ দেখা গেল। কর্মচারী সেই ব্যাগটা হাতে নিয়ে খুলে দেখার চেষ্টা করলো। তখন আমি বললাম, কি আছে ওতে? জানি না বাবু, আপনি নিজেই এসে দেখুন। দে আমার হাতে দে। কর্মচারী সেই কালো ব্যাগটা আমার হাতে তুলে দেয়। ব্যাগটা খুলে দেখলাম, আর তাতে যা বের হলো তা দেখে সবার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সবাই চুপ করে জিনিসগুলো ভালো করে দেখতে লাগলো।
তখন একজন কর্মচারী কিছু বলতে যাচ্ছিল, আমি বললাম, চুপ, একদম চুপ, এ কথা কাউকে বলবি না, এমনকি নিজের বাড়ির লোকের সঙ্গেও নয়। কি মনে থাকবে তো আমার কথা? তোরাও পাবি এতে ভাগ, তবে একটাই শর্ত, এ কথা কাউকে বলবি না, কোনো কথা বলবি না। এই বিষয়ে আমি যেন আর কোনো কথা শুনতে না পাই। এই স্কুটিটার একটা ব্যবস্থা করতে হবে, কোনো প্রমাণ রাখা যাবে না। গাড়িটাকে পুড়িয়ে ফেলতে হবে খুব তাড়াতাড়ি। আমার গাড়িতে পেট্রোল আছে, যা নিয়ে আয়। তারপর পেট্রোল নিয়ে গাড়িটার উপর ঢালতে লাগলো সবাই। আমি আগুন দিতেই যাব, এমন সময় কি মাথায় আসতেই গাড়িটার নাম্বারটা লিখে রাখলাম। কি বললে? স্কুটিটা পুড়িয়ে ফেলেছো? হ্যাঁ। কি করেছো তুমি? এবার আমরা কিভাবে তোমার কথা প্রমাণ করব? ইরা ইরা, এতটা হাইপার হতে হবে না। গাড়ির নাম্বারটা আছে? হ্যাঁ হ্যাঁ, এটাই যা ভালো কাজ করেছো। বাবা, তুমি তো এমন না। এতটা লোভী কিভাবে হলে? নাকি চোখের সামনে এত দামি জিনিস দেখে তোমারও মনটা কলুষিত হয়ে গেছে? সত্যি বাবা, তোমাকে আর কিচ্ছু বলার নেই। এতদিন তুমি বলতে না যে জিনিস সহজে পাওয়া যায়, তার মূল্য থাকে না। সারা জীবন যা উপার্জন করবে সেই পরিমাণ অর্থ একদিনে উপার্জন করতে হলে রিস্ক তো থাকবেই, তাই না? আর তুমি নিজেই এমন একটা কাজ করে ফেলেছো। কোথায় স্কুটির নাম্বারটা দাও। মলয়বাবু জামার পকেট থেকে একটা কাগজ বের করে ইরার হাতে দিল। কাগজটা দেখে নিয়ে বিক্রমকে বলল, বিক্রম, এই নাম্বারের স্কুটিটা কার, একটু খোঁজ নিতে পারবে? নিশ্চয়, আমাকে একটু সময় দাও, আমি ঘন্টা খানেকের মধ্যে জানাচ্ছি। ঠিক আছে। বলছি, আরেকটা জিনিস ছিল। কি জিনিস? একটা চিপ। কি চিপ? কোথায় সেটা? আমার কাছেই আছে, যদিও আমি ভেবেছিলাম ফেলে দেবো, কিন্তু ফেলে দিইনি, আছে আমার কাছে। দাও আমাকে। ঘরে আছে, আমি নিয়ে আসছি। এরপর মলয়বাবু নিজের ঘর থেকে চিপটা নিয়ে এলেন, ইরার হাতে দিয়ে বললেন, চিপে কি আছে ওটা আমি জানি না, কারণ আমি ভেবেছিলাম চিপটা ফোনে ইনস্টল করলে কেউ যদি জেনে যায়। এখন তো টেকনোলজি খুব পাওয়ারফুল, দূরে বসে লোকের ঠিকুজি গোষ্ঠী বের করে ফেলে। আমার বেশ ভয় হয়েছিল, তাই ওতে কি আছে আমি জানি না। এরপর ইরা নিজের ফোনে চিপটা লাগাতে গিয়েও লাগালো না। জানি না কি মনে করলো সে। বিক্রমের দিকে চিপটা বাড়িয়ে দিয়ে বলল, এই চিপে কি আছে সেটা তুমি একটু দেখো। আমি এখানে কোনো বড় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। একজন ভালো এক্সপার্টকে দিয়ে এর অ্যানালাইসিস করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এটা রিকভার করো, তাহলে আমরা কিছু জানতে পারবো। আচ্ছা, আমাকে একটু সময় দাও। গাড়িটা যে কার, আর এই চিপের ব্যাপারে তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট দেব। এখন আমি আসছি। এরপর বিক্রম চলে যায়। ইরা সেই যে নিজের ঘরে গেছে, তারপর থেকে বাইরে বেরিয়ে আসেনি আর। মলয়বাবুও বেশ চিন্তিত। এমন সময় ইরা ঘর থেকে বেরিয়ে এসে মাকে ডেকে বলল, মা, আমি একটু আসছি। কোথায় যাচ্ছিস? একটু কাজ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাবধানে যা। বাবা কোথায়? হ্যাঁ, তোর বাবা তো নিজের ঘরেই আছে। বাবাকে এখন কোথাও বেরোতে মানা করবে। আচ্ছা ঠিক আছে, তুই কোথায় যাচ্ছিস? বাইরে থেকে তখন গাড়ির হর্নের শব্দ শোনা গেল। রত্না দেবী দরজার দিকে উঁকি দিলেন। ইরা বলল, বিক্রম এসেছে, ওর সাথেই যাচ্ছি, একটু জরুরি দরকার আছে। আচ্ছা বেশ। আচ্ছা বলছি কি, নাম্বারটা নিয়ে কি কিছু জানতে পারলি? না, তবে বাড়ি এসে সবটা বলবো। ইরা বেরিয়ে যায়। গাড়িতে বসলে বিক্রম গাড়ি স্টার্ট দেয়। ইরা বলে, কি জানতে পারলে? স্কুটিটা অঙ্কিতা ঘোষ নামের কোনো মেয়ে। বাড়ির ঠিকানা আর ফোন নাম্বার জোগাড় করেছো? করেছি, তবে ফোন করি। করবো কি একবার? না, ফোন করার দরকার নেই, সোজা গিয়ে সামনাসামনি কথা বলতে হবে। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, ওখানে আমার পরিচয় শুধু একজন গোয়েন্দা হিসেবে। স্কুটি কোথায় পাওয়া গেছে সেসব এখন জানানোর দরকার নেই, পরে জানানো যাবে। আসল কারণ বললে হয়তো সত্যিটা নাও বলতে পারে, তাই কি বলতে হবে আমি সেটা তোমাকে বলে দিচ্ছি। এরপর তারা দুজনে অঙ্কিতা ঘোষের বাড়িতে পৌঁছায়।
পরিচয় দিলে পীযূষবাবু অর্থাৎ অঙ্কিতার বাবা তাদের দুজনকে বসার ঘরে বসতে বললেন। এখানে আসার কারণ জিজ্ঞাসা করলে ইরা স্কুটির নাম্বার বলে। তারপর জিজ্ঞাসা করে, আচ্ছা স্কুটিটা অঙ্কিতার। অঙ্কিতা কে হয় আপনার? আমার মেয়ে হয়। তাকে একবার ডাকা যাবে? কিন্তু সে তো এখানে নেই। কি হয়েছে বলুন তো? এতদিন পর আমার মেয়ের স্কুটির নাম্বার নিয়ে এসেছেন, তাছাড়াও আপনারা স্কুটির নাম্বার পেলেন কোথা থেকে? সেটা বলবো, কিন্তু মেয়েকে একটু ডেকে দিন, তার সাথে কিছু কথা আছে। অঙ্কিতা বাড়িতে নেই, ওর বিয়ে হয়ে গেছে। আচ্ছা তাহলে মেয়েকে ফোন করুন, আমরা না হয় ফোনেই কথা বলবো। কি হয়েছে আমাকে বলুন না, আমার খুব টেনশন হচ্ছে। আপনার মেয়ের স্কুটিটা আমরা পেয়েছি। সেই স্কুটিটা অপরাধমূলক কাজে ব্যবহার করা হতো। বুঝতে পারছেন ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ। তাই বলছি তাড়াতাড়ি ফোন করুন, না হলে আপনার মেয়ে কোনো রকম বড় সমস্যায় পড়ে যেতে পারে। কি বলছেন কি? দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি ফোন করছি। তবে স্কুটিটা তো চুরি হয়ে গিয়েছিল। তাই নাকি? পুলিশের রিপোর্ট লিখিয়েছিলেন? হ্যাঁ, নারকেলডাঙ্গা পুলিশ স্টেশনে রিপোর্ট লিখিয়েছিলাম তো। আচ্ছা, সে খবর আমরা নিচ্ছি। আপনি আপনার মেয়েকে একটু ফোন করুন। এরপর পীযূষবাবু ওনার মেয়েকে ফোন করলেন। সমস্ত কথা বলার পর উনি ইরার দিকে ফোনটা বাড়িয়ে দিলেন। ইরা জিজ্ঞাসা করল, নমস্কার, আমার নাম ইরা ভট্টাচার্য। আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। কিছু প্রশ্ন আছে আপনার কাছে, যদি উত্তর দেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ বলুন। স্কুটির ব্যাপারে আর কিছু বলার দরকার নেই নিশ্চয়ই। আপনার বাবার কাছে শুনলেন স্কুটিটা আমরা পেয়েছি। আমি শুধু এটুকু জানতে চাই, স্কুটিটা কোথায়, কখন, কিভাবে চুরি হয়েছিল? আমি পার্লারে ছিলাম। কখন চুরি হয়েছে আমি সেটা বলতে পারবো না। আমি পার্লারে 1.5-2 ঘন্টা ছিলাম, হয়তো তার মধ্যেই চুরিটা হয়েছে। আমি পুলিশকে সবটা বলেছিলাম, কিন্তু ওনারা জানাবেন বলেছিলেন। কিন্তু মাসের পর মাস পেরিয়ে গেলেও কোনো খবর আমরা পাইনি। তাই বলতে পারেন এক প্রকার আশায় ছেড়ে দিয়েছি স্কুটিটা নিয়ে। আচ্ছা, আপনার পার্লারের নামটা কি আর জায়গাটা কোথায়? পার্ক স্ট্রিটের কাছে, সৌন্দর্য পার্লার। অশেষ ধন্যবাদ আপনাকে। যা জানার ছিল আমরা সেগুলো জেনে নিয়েছি। এখন রাখছি। আচ্ছা বেশ। ফোন রাখার পর ইরা পীযূষবাবুকে জিজ্ঞাসা করল, নারকেলডাঙ্গা পুলিশ স্টেশনের আন্ডারে কোনো অফিসারের কাছে এই চুরির রিপোর্ট লিখিয়েছিলেন? চন্দন হালদারের কাছেই রিপোর্ট লিখিয়েছিলাম। আচ্ছা, পীযূষবাবু স্কুটির ছবি আছে আপনার কাছে? স্কুটির ছবি? কিন্তু স্কুটির আলাদা কোনো ছবি তো নেই। প্রথম যেদিন স্কুটিটা আনা হয় সেদিন অঙ্কিতার সাথে স্কুটির একটা ছবি তোলা হয়েছিল, সেটা আছে। দাঁড়ান, আমি ছবিটা বাঁধিয়েছিলাম, নিয়ে আসছি। এই বলে পীযূষবাবু একটা ফটো ফ্রেম এনে ইরার হাতে ধরিয়ে দিল। বিক্রমকে ছবিটা তার ফোনে তুলে নিতে বলল। বিক্রম তাই করল। এরপর ইরা আর বিক্রম পীযূষবাবুর বাড়ি থেকে বেরিয়ে এলো। গাড়িতে বসতেই ইরা বলল, হাতে সময় আছে তো? হ্যাঁ, কেন? নারকেলডাঙ্গা পুলিশ স্টেশন যেতে হবে। আচ্ছা চলো। গাড়ি এসে থামলো নারকেলডাঙ্গা পুলিশ স্টেশনের সামনে। ভেতরে গিয়ে বিক্রম চন্দন হালদারের খোঁজ করতে তিনি সামনে এগিয়ে এলেন। তারপর জিজ্ঞাসা করলেন, বলুন স্যার, কি সাহায্য করতে পারি? চন্দনবাবু 6 মাস আগে একটা স্কুটি চুরি হয়েছিল, তার রিপোর্ট লেখানো হয়েছিল। স্কুটির নাম্বারটা দিচ্ছি, আপনি একটু দেখে বলুন তো তার কি তদন্ত হয়েছিল কিনা। আচ্ছা স্যার, আমি দেখে বলছি। এরপর কম্পিউটারে স্কুটির নাম্বারটা লিখে সার্চ করতে বেরিয়ে এলো রিপোর্ট ফাইল। আগেরকার দিনে খাতায় লেখা থাকতো, এখন ডিজিটাল ইন্ডিয়াতে সবকিছু কম্পিউটারে সেভ করা থাকে, তাই খুঁজে পেতেও সুবিধা হয়। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে এলো সেই রিপোর্ট ফাইল। ইরা জিজ্ঞাসা করল, স্কুটিটা চুরি হয়েছিল, তদন্ত নিশ্চয়ই করেছিলেন। কি কি জানতে পেরেছিলেন একটু বলুন। হ্যাঁ ম্যাডাম, বলছি। কিন্তু কি হয়েছে ম্যাডাম? এতদিন পরে এই স্কুটি নিয়ে জানতে চাইছেন? স্কুটিটা কি পাওয়া গেছে?
হ্যাঁ, পাওয়া গেছে। কি বলছেন ম্যাডাম? কোথায় পাওয়া গেল? তাও আবার এতদিন পরে? বলবো, তার আগে তদন্ত কতদূর হয়েছিল সেটা বলুন। আচ্ছা ম্যাডাম, স্কুটিটা অঙ্কিতা ঘোষ নামে একজন মেয়েটি পার্লারে গিয়েছিল। তার অনুমান সেখান থেকেই কেউ স্কুটিটা চুরি করেছিল। তবে পার্লারের বাইরে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না, তাই কে বা কারা স্কুটিটা চুরি করেছিল সেটা জানা যায়নি। তবে আমাদের কাছে রিপোর্ট করার পর আমরা সব জায়গায় খোঁজ করি, কিন্তু কেউ সেই নাম্বারের স্কুটি দেখেননি। কিছু গুপ্তচরও লাগিয়েছিলাম, কিন্তু রাতারাতি স্কুটিটা যে কোথায় উবে গিয়েছিল সেই ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। যেখানে যেখানে চুরি হওয়ার জিনিস বিক্রি হয় সেই সব জায়গায় আমরা খোঁজ নিয়েছিলাম, কিন্তু সেখানেও শূন্য। তাই আর তদন্ত এগোয়নি। কিন্তু আপনারা এতদিন পর স্কুটিটা পেলেন কোথায়? এরপর সব ঘটনা বিক্রম চন্দন বাবুকে বললেন। তবে এখনই সেই ব্যাপারে কাউকে কিছু জানাতে মানা করল। কেসটা বিক্রমের থানার আন্ডারে হয়েছে, তাই সেই এই কেস দেখছে। চন্দনবাবু তাই আর কোনো কথা বললেন না। ইরা আর বিক্রম নারকেলডাঙ্গা থানা থেকে বেরিয়ে এলো। দুপুর হয়ে গিয়েছিল, তাই তারা আর কোথাও গেল না। ইরাকে বাড়িতে পৌঁছে দিয়ে বিক্রম নিজের কাজে চলে গেল। বাড়িতে এলে ইরা তার বাবা মাকে এখন কিছুই বলল না, তবে তদন্ত যে চলছে সে কথাই বলল। ইরা ঘটনাটা নিয়ে বেশ চিন্তিত। এবার যে কি করবে সেটাই বুঝতে পারছে না। মনে মনে বলে উঠল, স্কুটিটা ওই জায়গায় কিভাবে এলো? কে রাখলো? কে আছে এইসবের পেছনে? হঠাৎ করে ইরার ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখল বিক্রম ফোন করেছে। রিসিভ করতেই ওপাশ থেকে বিক্রম বলে উঠল, ইরা, কি করছো? তেমন কিছুই না, কেসটা নিয়ে ভাবছি। বলছি, চিপটার ব্যাপারে কিছু জানতে পারলে? চিপটার ব্যাপারে এখনো কিছু জানা যায়নি, তবে একটা ভিডিও আছে এটা জানা গিয়েছে। ভিডিওটা খুব ঝাপসা। ভিডিওর মধ্যে ব্যক্তিদের মুখ স্পষ্ট নয়। এক্সপার্ট কাজ করছে, ওই দিন 2-3 মধ্যে কাজটা করে ফেলবে। আচ্ছা বেশ। বিক্রম, এটা তো সত্যি যে স্কুটিটা যে বা যারা রেখেছে তারাই হিরেগুলো চুরি করেছিল, কিন্তু আমি ভাবছি এত বড় দোকান, এত সিকিউরিটির মধ্যে হিরে চুরি হলো কিভাবে? দোকানের কেউ এর সাথে জড়িত না থাকলে তো এই কাজ করা এত সহজ হতো না। তোমার কি মনে হয় ওই দোকানের কেউ এর সাথে জড়িত? হতেই পারে, আবার দোকানের মালিকই হয়তো এইসব করিয়েছে। কি বলছো তুমি? তাহলে তো হিরেগুলো পেয়ে যাওয়ার কথা। সেটাই তো আমাকে ভাবাচ্ছে। কেসটা আসলে কি? একবার দোকানে যেতে হবে, কিছু কথা জিজ্ঞাসা করতে হবে। পরিমল বাবুর দোকান? হ্যাঁ, তবে আমার পরিচয়ে শুধু আমি একজন ডিটেকটিভ। আসল পরিচয় পেলে হয়তো উনি তেমন কিছু নাও বলতে পারেন। ভাববেন না আমি আমার বাবাকে বাঁচানোর চেষ্টা করছি। আচ্ছা, তাহলে কখন যাবে? কাল সকালে যাব, ওই 10টার দিকে। ঠিক আছে, তুমি তৈরি হয়ে থাকো, আমি চলে আসবো। না, তোমার আসার দরকার নেই, আমিই যাব। তোমার যাওয়ার দরকার নেই। ঠিক আছে, তবে প্রথমবারটা আমি যাবো তোমার সাথে। বুঝতেই তো পারছো, ডিটেকটিভের নাম শুনলে অনেকেই না। তুমি তার উপর যদি পরিমল বাবু জানতে পারে যে তোমাকে তোমার বাবা, মানে বলছি পরিচয় না দিলেও মলয় বাবু তোমাকে নিয়োগ করেছে, সেটা জানলেও উনি রিয়াক্ট করতে পারে। তাই বলছি আমি কালকে যাই, তার পরের বার তুমি একা গেলেও যেতেই পারো। ঠিক আছে, তাহলে তুমি দোকানে পৌঁছে যাবে, আমি এদিক দিয়ে পৌঁছে যাব। আচ্ছা বেশ। পরের দিন ইরা আর বিক্রম পরিমল বাবুর দোকানে পৌঁছে যায়। ইরার কথা মতো বিক্রম পরিমল বাবুকে সেই পরিচয় দিয়েছে, তবে ডিটেকটিভকে নিয়োগ করেছে সে কথা জানতে চাইলে বিক্রম বলে, ওনাকে মলয় বাবুর দিক দিয়ে নিয়োগ করা হয়েছে। সে কথা শুনে
পরিমলবাবু কেমন যেন ইরার দিকে তাকালো, তবে ইরা সেদিকে বেশি গ্রাহ্য না করে বলল, পরিমলবাবু, আমরা তদন্ত করে জানতে পেরেছি যে স্কুটির মধ্যে হিরোগুলো পাওয়া গিয়েছিল বলে মলয়বাবু জানিয়েছিলেন, সেই স্কুটির খোঁজ পাওয়া গেছে। স্কুটিটা অঙ্কিতা ঘোষ নামের একজন মেয়ের। 6 মাস আগেই স্কুটিটা চুরি হয়ে গিয়েছিল। সেই রিপোর্ট আমরা নারকেলডাঙ্গা থানা থেকে সংগ্রহ করেছি। স্কুটিটা পার্লারের বাইরে থেকে চুরি হয়, কিন্তু পার্লারের বাইরে যেহেতু কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, তাই কে বা কারা সেটা চুরি করেছিল সে সম্বন্ধে আমরা কিছুই জানতে পারিনি। এতদূর তদন্ত করেও আমরা এখনো পর্যন্ত ধোঁয়াশায় আছি। এবার কি করব সেটা আমরা বুঝতে পারছি না, তাই আপনার কাছে এলাম। কিছু প্রশ্ন আছে আমাদের। দেখুন, এটা তো মানবেন যে আপনার এত বড় দোকান, যেখানে সিকিউরিটির ব্যবস্থাও খুব কড়া, আপনার দোকানের ভেতরে যে কেউ প্রবেশ করতে পারে না। হিরেগুলো যে আপনার কেবিনের ভেতরেই ছিল, সেখান থেকে চুরি করা খুবই কঠিন। কেউ কিভাবে এত কিছু জানতে পারলো? আপনি বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, বুঝতে পারছি আমি আপনার কথা, কিন্তু সেই সব কথা এখন বলে আমার কি লাভ? যখন চোর ধরা পড়েছে, আপনারা ওনাকে একটু চাপ দিন, তাহলে উনি সমস্ত কথা বলে দেবেন। সেখানে আমাকে আবার কি প্রশ্ন করবেন? দেখুন পরিমলবাবু, আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন। দোকানের ভেতরে অন্য কোনো বাইরের লোক প্রবেশ করতে পারে না, তাই আমাদের ধারণা দোকানের ভেতরে কোনো লোক এই চুরিতে জড়িত আছে। কি বলতে চাইছেন আপনি? আপনি কি কোনো রকমভাবে এটা বলতে চাইছেন না তো যে আমার দোকানের লোকই এই চুরিটা করেছে? দেখুন, আমি এমনটা বলছি না, কিন্তু এটাও সত্যি যে দোকানের কেউ সাহায্য না করলে হিরে চুরি করা সম্ভব নয়। সিসিটিভি ক্যামেরা নষ্ট করা হয়েছে, সমস্ত কিছু পরিকল্পনা মাফিক হয়েছে, কোনো প্রমাণ নেই চুরির। তবে এটাও সত্যি যে হিরেগুলো নিজে নিজে কোথাও উড়ে যেতে পারে না, সেগুলো চুরি করা হয়েছে। কিন্তু এ কাজে কে সাহায্য করেছে সেটা আমাদের জানতে হবে। দেখুন ম্যাডাম, আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন। আপনি বরং একটু মলয়বাবুকে চাপ দিন, দেখবেন সব গড়গড় করে সমস্ত অপরাধ উনি স্বীকার করে নেবেন। হ্যাঁ, মানছি আপনাকে উনি তার কেসে অ্যাপয়েন্ট করেছেন, তবে উনি নিজে বাঁচার চেষ্টা তো করবেন। আপনি যদি সঠিকভাবে তদন্ত করেন তাহলে দেখবেন সবটা জানতে পারবেন। দেখুন পরিমলবাবু, একটা কথা আছে জানেন তো, কেল্লাফতে আমরা তখনই করতে পারবো যখন ভেতর থেকে সেই কেল্লার দরজা খোলার কেউ থাকবে। বুঝতে পারছেন নিশ্চয়ই আমার কথার অর্থ। প্রাচীনকালে প্রতিটি যুদ্ধ জেতার আসল কারণ কিন্তু এটাই ছিল। যেমনটা রামায়ণের লঙ্কা ধ্বংসের পেছনে আসল চাবিকাঠি ছিল বিভীষণের হাতে, কারণ বিভীষণ রামকে সাহায্য না করলে ভগবান রাম লঙ্কা ধ্বংস করতে পারতেন না। তাই আমাদের ধারণা এই দোকানের কোথায় কি আছে সেসব একটা বাইরের লোকের জানার কথা নয়, যদি না ভেতরের কেউ সেই খবরটা বাইরের কাউকে দেয়। আচ্ছা পরিমলবাবু, আপনার দোকানে চুরি হওয়ার আগে বা পরে এমন কোনো ঘটনা ঘটেছিল? আপনার মনে পড়ে এমন কিছু যেটা আপনার সন্দেহের বলে মনে হয়েছিল? ডিটেকটিভ ইরার কথা শুনে পরিমলবাবু একটু অবাক হলেন, ভাবতে লাগলেন, তারপর বললেন, দেখুন ম্যাডাম, সত্যি কথাই বলছি। সন্দেহ যে আমার হয়নি এ কথা একদমই বলবো না, কিন্তু কোনো প্রমাণ নেই, তাহলে আমি কাকে কি বলবো বলুন? তার উপর আমার কর্মচারীরা অনেক বছরেরই পুরনো আর বিশ্বস্ত, কিন্তু জানি না তাদের মধ্যে এমন কে এই কাজ যে করতে পারে। তবে একটা ঘটনা আছে, ঘটেছিল তখনই, যদিও জানি যে সেই ঘটনা আমার দোকানের চুরির সাথে যুক্ত নয়, তাও বলছি আপনাকে। কি রকম ঘটনা? আমি তখন এখানে ছিলাম না, কিছু কাজে মাসখানেকের জন্য বাইরে গিয়েছিলাম, আর তখনই আমার ড্রাইভার শ্যামাচরণ দাসের মেয়ের ধর্ষণ হয়। খবরটা আমি ফোনেই পেয়েছিলাম, কিন্তু আমার আসারও কোনো উপায় ছিল না। একটা জরুরি মিটিং ছিল, তাই সে মিটিং শেষ করে আস্তে আস্তে আমার অনেকটাই দেরি হয়েছিল, আর এরই মধ্যে ঘটে যায় এই দুর্ঘটনা। শ্যামাচরণের মেয়ের ধর্ষণ হয়। শ্যামাচরণ মেয়ের এরকম অবস্থা একেবারেই মেনে নিতে পারেনি, অনেকটাই ভেঙে পড়েছিল। তারপর তো সেও মারা যায়। মারা যায়? কিভাবে মারা যায়? আসলে মেয়ের ব্যাপারটা চারিদিকে জানাজানি হয়ে গিয়েছিল। বুঝতেই পারছেন, সাধারণ পরিবার, এরকম ঘটনায় তো সবাই ভেঙে পড়ে, তাই না? মেয়ের অবস্থাও খুব খারাপ হয়েছিল, তাই একদিন রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ির সাথে ধাক্কা লেগে সেখানেই মৃত্যু হয় শ্যামাচরণের। ধাক্কা লেগে মৃত্যু?
রাতের বেলায় শ্যামাচরণ ফোনে তার স্ত্রীর সাথে কথা বলছিল, হয়তো কিছুটা অন্যমনস্কই হয়ে পড়েছিল, আর তখনই গাড়ির সাথে ধাক্কা লেগে ওখানেই ও মারা যায়। আমি সমস্ত কিছু জানতে পারি এখানে এসে। ঘটনাটায় আমি খুবই দুঃখ পেয়েছিলাম। আমার অনুপস্থিতিতে শ্যামাচরণের এত বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, আর তারপরে তো মেয়েটাও আর বাঁচেনি, মেয়েটাও মারা গিয়েছিল। মেয়েটার অবস্থা সত্যি খুব ক্রিটিক্যাল ছিল। আমি পরে ডাক্তারের সাথে কথা বলে সেটা জানতে পেরেছিলাম। সত্যি সেই ঘটনা আমি কোনোদিনই ভুলতে পারবো না। সত্যি খুবই দুঃখজনক ঘটনা। আচ্ছা পরিমল বাবু, শ্যামাচরণ বাবুর বাড়িতে আর কে কে আছেন? ওরা তো 3 জন ছিল, শ্যামাচরণ, ওর স্ত্রী আর মেয়ে। শ্যামাচরণ আর মেয়েটা মারা যাবার পর তো এখন ওর স্ত্রীই আছে, তবে স্ত্রীর অবস্থা খুব একটা ভালো না। দুটো মানুষ এভাবে চলে যাবার পর থেকেই মানসিকভাবে উনিও ভেঙে পড়েছেন। উনি এখন ওনার বাপের বাড়িতেই থাকেন, তবে ওনার সমস্ত খরচই আমি মাসে মাসে পাঠিয়ে দিই। আমি আর কি করতে পারি বলুন? এটুকুই যা আমি করি, এর থেকে তো আর বেশি কিছু আমি করতে পারবো না, তাই না? তবে আমার খুবই দুঃখ হয় যে আমি সেই সময় এখানে থাকলাম না কেন। থাকলে হয়তো আমি কিছু একটা করতে পারতাম। হ্যাঁ, পরিমলবাবু, ঘটনাটা শুনে আমার খুবই খারাপ লাগে। এখানে আপনি আর কি বা করবেন বলুন? যেটুকু আপনার হাতে আছে সেটাই করেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ আমরা আসছি। ইরা সব কিছু শুনে চুপ করে থাকে। বিক্রম বলল, চলুন নীরা ম্যাডাম, আমরা তাহলে যাই এবার। ইরা কোনো কথা বলছিল না, যেন মনে হচ্ছিল কোনো এক গভীর ভাবনায় ডুবে আছে। বিক্রমের কথা কানে পৌঁছাতেই বলে উঠল, হ্যাঁ হ্যাঁ চলুন। আচ্ছা তবে আমরা আসছি। এই বলে বের হতেই যাবে ইরা, পেছন ফিরে বলে উঠল, পরিমল বাবু, আপনি একবার শ্যামাচরণ বাবুর স্ত্রীর বাপের বাড়ির ঠিকানাটা একটু দেবেন? কেন জানি না, আমার মনে হচ্ছে ওনার সাথে একবার দেখা করা উচিত। কেন বলুন তো? আপনি ওনার সাথে কেন দেখা করতে চাইছেন? এই কেসের সাথে তো ওনার কোনো যোগ নেই। মানছি, কিন্তু তাও একবার আমার কথা বলাটা জরুরি বলে মনে হচ্ছে। যদি দেন, আমি বেশি কথা বলবো না। সেটা নয়, ঠিক আছে, কিন্তু বুঝতেই পারছেন সেসব পুরনো কথা আবার যদি ওনাকে আপনারা মনে করান তাহলে হয়তো ওনার শরীর আরো খারাপ হয়ে যাবে। এসব তো না করলেই আমার মনে হয় ভালো হয়। আমি বুঝতে পারছি আপনার কথা, আমি সেদিক দিয়ে যথেষ্ট সচেতন থাকব। তবে প্লিজ আমাকে একটু ঠিকানাটা দিন। আচ্ছা বেশ, আমি দিচ্ছি ঠিকানাটা। তবে দেখবেন ওনার অবস্থা যেন কোনো রকম ভাবে খারাপ না হয়ে যায়, কেমন? ঠিক আছে পরিমল বাবু, আমরা সেদিকে খেয়াল রাখব। এরপর ইরা আর বিক্রম বাইরে বেরিয়ে আসে। বিক্রম বলে উঠল, কি করতে চাইছো ইরা? শ্যামাচরণ বাবুর স্ত্রীর ঠিকানা নিয়ে তুমি করবেটা কি? এই কেসের সাথে তো ওই কেসের কোনো লিঙ্ক নেই। এটা তো একটা সম্পূর্ণ আলাদা কেস। হ্যাঁ, সম্পূর্ণ আলাদা কেস, কিন্তু আমার মনের ভেতরে কোথাও যেন একটা খচখচ করছে। তাই সেটা দূর করার জন্যই একবার আমাকে শ্যামাচরণ বাবুর স্ত্রীর সাথে দেখা করতেই হবে। আচ্ছা, তা এখন যাবে ভাবছো নাকি? কলকাতারই তো ঠিকানা, চলো না একবার যাওয়া যাক। হাতে বেশি সময় নেই, 7 দিনের মধ্যে যা করার সব কিছু করতে হবে। আর আমরা জানি না যে আমরা সঠিক পথে এগোচ্ছি কি না। তাই প্লিজ চলো, এখন গেলেই আমার মনে হয় বেটার হবে। আচ্ছা চলো। ইরা আর বিক্রম শ্যামাচরণ বাবুর স্ত্রীর সাথে দেখা করতে গেল। উক্ত ঠিকানায় এসে বিক্রম সেখানে গিয়ে শ্যামাচরণ বাবুর স্ত্রীর কথা জানতে চাইলে ওনার বাপের বাড়ির লোক বেশ বিরক্ত হয়। তাও পুলিশ দেখে বেশি কথা বলল না, বাড়ির ভেতর নিয়ে গিয়ে চেয়ারে বসতে বলল। তারপর বাড়ির লোক তখন শ্যামাচরণ বাবুর স্ত্রী নীলিমাকে ডেকে দিলেন। ওনাকে দেখে সত্যি খুব খারাপ লাগছিল, একেবারে খারাপ অবস্থা। শরীর ভেঙে পড়েছে, চোখের নিচে কালি, মাথার চুল এলোমেলো। দেখেই বোঝা যাচ্ছিল অযত্নে এরকম অবস্থা হয়েছে। এরা চেয়ার ছেড়ে সামনে এগিয়ে এসে বলল, নমস্কার নীলিমা দেবী, আমি একজন ডিটেকটিভ। একটা কেসের ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছি। আমি বুঝতে পারছি আপনার মানসিক অবস্থা খুবই খারাপ, কিন্তু তাও আমাদের প্রশ্নগুলো করতে হবে। আপনি আপনার মনকে শক্ত করুন। এই 6 মাসে আপনি হয়তো সেই সব ঘটনা ভোলার চেষ্টা করেছেন,
কিন্তু আমাদের ক্ষমা করবেন। আজ আবার আমরা আপনাকে সেই ঘটনা মনে করতে বলবো, কারণ আমাদের কাছে একটা কথা জানা খুবই দরকার। দেখা গেল নীলিমা দেবীর চোখ যেন ছলছল করে উঠল। বোঝা গেল পুরনো ব্যথায় আবার আঘাত পড়ল। কিন্তু এতে ইরার কিছুই করার নেই। তার মনের ভেতরে যে খচখচটা রয়েছে সেটা দূর করা খুব দরকার। তাই ইরা বলল, নীলিমা দেবী, আপনার মেয়ের অমন অবস্থা কে বা কারা করেছিল সেগুলো কি জানতে পেরেছিলেন? নীলিমা দেবীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। ইরা বলল, নীলিমা দেবী, আমরা হয়তো আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আপনার মেয়ের সাথে যারা এত বড় একটা অন্যায় করেছিল তাদের শাস্তির ব্যবস্থা করতে পারি। শাস্তির কথা শুনে নীলিমা দেবী নিজের চোখের জল মুছে কাঁপা কাঁপা গলায় বললেন, শাস্তি? কি করে শাস্তি দেবেন? সবাই বলেছিল শাস্তি দেবে, কিন্তু আজ এতগুলো দিন কেটে গেল, কেউ কি শাস্তি পেয়েছে? হ্যাঁ, তাই আর মিথ্যে প্রতিশ্রুতি দেবেন না। কি করতে আপনারা এসেছেন সেটাই বলুন। আমি আর কিচ্ছু চাই না। আমার যা ক্ষতি হওয়ার ছিল তা হয়ে গেছে। নতুন করে আর কোনো অশান্তি চাই না। আপনারা আসতে পারেন। নীলিমা দেবী উঠে চলেই যাচ্ছিলেন, কিন্তু ইরা বলে উঠল, নীলিমা দেবী, আগে আপনাকে কে বা কারা কথা দিয়েছিল জানি না, তবে এবার আমি কথা দিচ্ছি, আপনার মেয়ের সাথে যারা অন্যায় করেছিল তারা সকলে শাস্তি পাবে। আপনি যদি আমাদের একটু সাহায্য করেন তাহলে খুব ভালো হয়। ইরার কথাগুলো শুনে নীলিমা দেবী দাঁড়িয়ে পড়লেন। কি মনে করলেন জানি না, তবে পেছনে ফিরে ইরার কাছে এগিয়ে এসে বলল, আপনারা এখানে কেন এসেছেন জানি না, তবে আপনার কথার মধ্যে কিছু আছে যা আমি কারোর কথায় অনুভব করিনি। আপনি বলুন, আপনি কি জানতে চান? আমার মেয়ে মিঠি সুবিচার পাবে কিনা জানি না, তাও বলবো আপনার প্রশ্নের উত্তর। বলুন আপনি। অনেক ধন্যবাদ আপনাকে নীলিমা দেবী। আমি কথা দিচ্ছি তাদের শাস্তি আমি দেবই। মিঠির সাথে কে বা কারা এমন অন্যায় করেছিল আপনি কি সেটা জানতে পেরেছিলেন? না ম্যাডাম, আমরা কিছুই জানতে পারিনি, কারণ মিঠি কিছু বলার মতো অবস্থায় ছিল না। মিঠি সবে কলেজে উঠেছিল, টিউশন গিয়েছিল, কিন্তু আর ফিরে এলো না। অনেকটা রাত হয়ে গেলেও যখন মিঠি বাড়ি আসছিল না, তখন আমি ওর বাবাকে ফোন করেছিলাম। টিউশন থেকে আসার পথে একটা ফাঁকা মাঠ ছিল, আর সেই মাঠেই মিঠির নগ্ন শরীরটা পড়েছিল। ওর বাবা ওর খোঁজ করতে করতে ওখানেই মিঠিকে পেয়েছিল। তখন ওর অবস্থা খুবই খারাপ, হাসপাতালে ভর্তি করি, কিন্তু মিঠি আর চোখ খুললে দেখলো না। 5 দিন হাসপাতালে ভর্তি ছিল। তারপর মিঠি সারা জীবনের জন্য আমাকে ছেড়ে চলে যায়। আর এরই মাঝে ওর বাবাও আমাকে ছেড়ে চলে গেল। কিন্তু আমি জানি ওকে ওরাই মেরেছে। কথাগুলো বলতে বলতেই নীলিমা দেবী আবার কান্নায় ভেঙে পড়লেন। টেবিলে রাখা জলের বোতলটা ইরা ওনার দিকে বাড়িয়ে দিল। জল খেয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করল। তারপর ইরা বলল, কি বলছেন আপনি? ওরা বলতে আপনি কাদের কথা বলছেন? প্লিজ নীলিমা দেবী, আমাদের সবটা বলুন। আপনি কি কিছু জানেন? কারা শ্যামাচরণ বাবুকে মেরেছে বলুন। মিঠির বাবাকে ওরাই মেরেছে, এটা আমার মনে হয়, কিন্তু ওরা কারা সেটা আমি জানি না। আমি মিঠির বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু মিঠির বাবা আমাকে কিছু বলেনি। তাহলে আপনি কি করে বলছেন শ্যামাচরণ বাবুকে কেউ খুন করেছে? উনি কি আপনাকে কিছু বলেছিলেন? বলতে তো চেয়েছিল, কিন্তু আমায় বলেনি। সে সময়টাই তো আর এলো না। কি বলতে চেয়েছিলেন শ্যামাচরণ বাবু?
এতক্ষণ শুনছিলে তোমরা লেখিকা মৌরুই দাসের কলমে ক্রাইম নেভার পেস গল্পটির প্রথম পর্ব। পরের পর্ব আসবে আগামীকাল সন্ধ্যে 6টায়। গল্পের কথকের ভূমিকায় ছিল সৌরভ মণ্ডল। গল্পটির অন্যান্য চরিত্রে আছে প্রীতম, পিয়ালি, সুমনা, অতনু, তনয়, সৌরভ রায়, সৌরভ সাহা, বুবাই সাহা, তমজিৎ, সৃজা, শ্রাবণী, নিহারিকা, ডোনা, প্রিয়ম। গল্পটির নাট্যরূপ করেছে মৌ। গল্পটির পোস্টার ডিজাইন করেছেন শ্রাবণ্য দে, স্ক্রিবলিং মাইন্ড। ভিডিওগ্রাফিক্স করেছেন চঞ্চল রুইদাস। গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবে, সাথে গল্পটির ব্যাপারে তোমাদের মতামত জানাতে ভুলবে না। তোমাদের উৎসাহ পেলে আমরা আরও ভালো ভালো গল্প নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিলাম। ততক্ষণের জন্য শুনতে থাকো ফিকশন হরর স্টোরিজ চ্যানেলের গল্প। ফিরে আসবো পরবর্তী কোনো গল্পে। শুভরাত্রি।